বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। নবকুমার মেদিনীপুরে আসিয়া অধিকারীর প্রদত্ত ধনবলে কপালকুণ্ডলার জন্য একজন দাসী, একজন রক্ষক ও শিবিকাবাহক নিযুক্ত করিয়া তাহাকে শিবিকারোহণে পাঠাইলেন। অর্থের অপ্রাচুর্য হেতু স্বয়ং পদব্রজে চলিলেন। নবকুমার পূর্বদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলেন। মধ্যাহ্ন ভোজনের পরে বাহকেরা তাহাকে অনেক পশ্চাৎ করিয়া গেল। ক্রমে সন্ধ্যা হইল। শীতকালের অনিবিড় মেঘে আকাশ আচ্ছন্ন হইয়াছে। হ্যাঁ, এরকমই কোনো এক মেঘে ঢাকা দিনে লেখক লিখছেন হয়তো এই কথাগুলি। তিনি সাহিত্য সম্রাট, তিনি কথা সাহিত্যিক, বাংলার প্রথম স্নাতক এবং সাম্যের পূজারী। তিনি বাংলা সাহিত্যের ঋষি, এমন একজন মানুষ যিনি জন্ম দিয়েছিলেন নতুন এক ধর্মের, যার নাম অনুশীলন ধর্ম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই বলছে। এবং 1866-তে বাংলা সাহিত্যের যে কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলা লেখা হয়েছিল, এই কাব্যিক উপন্যাসটি মেদিনীপুর জেলার নেগুয়া মহকুমায় অর্থাৎ বর্তমানে কাঁথি মহকুমায় অবস্থানকালে তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র, যার কলম জন্ম দিয়েছে কপালকুণ্ডলাকে, কখনো বা তিলোত্তমাকে। আবার সেই কলমই লিখেছে সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। তাও আবার জনসমক্ষে এই দেশবন্দনা গাইলেন কে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর। 1896 সালে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্রের এই গানটি কবিগুরুই গেয়েছিলেন। স্বীকৃতি পেয়েছিল ভারতবর্ষের প্রজাতান্ত্রিক জাতীয় স্তোত্র রূপে। জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে মানা হয়। বলা হয় বাংলা উপন্যাসের জনক। পাশাপাশি সাহিত্য সমালোচক এবং বাংলা ভাষার আদি সাহিত্যপত্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন তিনি। তার গান হোক বা উপন্যাস কিংবা তার উপাধি, বিতর্ক মতবিরোধ পা মিলিয়েছে সবেতেই। যেমন ঋষি বঙ্কিমকে ঋষি বলা হয় কেন, সে নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু ঋষি মানেই তো শুধু সাধু হয় না। পুরাণ তো বলে ঋষি 7 প্রকার, আর সাধারণ মানুষ তাকে ঋষি বলেন তার নিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা আর ধর্ম নির্বিশেষে পরোপকারিতার জন্য। তবে তিনি নিজের লেখায় ব্যবহার করতেন অন্য একটি নাম, কমলাকান্ত। বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এই চিরস্মরণীয় মানুষটির জন্মদিনে আজ আমরা নতুন করে জানব তার সম্পর্কে। সালটা 1838। এরকমই এক আষাঢ়ের দিনে জুন মাসের 26 তারিখ বর্তমানে উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের কাছে কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদিও তার পরিবারের আদি বাড়ি ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। জন্মের পর 6 বছর তার কাঁঠালপাড়াতেই কেটে যায়। 5 বছর বয়সে কুলপুরোহিত বিশ্বম্বর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতে খড়ি হয়। সেই তখন থেকেই তার অসামান্য মেধার পরিচয় পাচ্ছিল সবাই। 1844 সালে বঙ্কিমচন্দ্র বাবার কর্মস্থল মেদিনীপুরে এলেন। সেখানেই শুরু হল তার প্রকৃত শিক্ষা। মেদিনীপুরের ইংরেজি স্কুলের প্রধান শিক্ষক জনৈক এফ টিডের পরামর্শে যাদবচন্দ্র শিশু বঙ্কিমকে তার স্কুলে ভর্তি করে দেন। এখানেও বঙ্কিম অল্প সময়ের মধ্যেই নিজের মেধার পরিচয় দেন। 1849-এ বঙ্কিমচন্দ্র আবারও ফিরে এলেন কাঁঠালপাড়ায়। এই সময় কাঁঠালপাড়ার শ্রীরাম ন্যায়বাগীশের কাছে বঙ্কিম বাংলা ও সংস্কৃত শেখেন। জানলে অবাক হতে হয়, এই বয়সেই
বিভিন্ন নামকরা সংবাদপত্রের বিভিন্ন কবিতা তিনি কণ্ঠস্থ করে ফেলেছিলেন। সময় এগোলো। 1849 সালে হুগলি কলেজ মানে তখনকার হুগলি মহসিন কলেজে ভর্তি হলেন তিনি। এখানে 7 বছর পড়াকালীন 1853 সালে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মাসিক 8 টাকা বৃত্তি লাভ করলেন কিশোর বঙ্কিম। পাশাপাশি সূচনা হল তার কলমের। 1856 সালে কলেজ ছেড়ে আইন পড়বার জন্য কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন বঙ্কিমচন্দ্র। এগিয়ে গেলেন এক নতুন ইতিহাস সৃষ্টির পথে। সময়টা 1857 সাল, জানুয়ারি মাস। হ্যাঁ, আমাদের বাংলার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ সময়। শুধু শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে সংস্কৃতির ইতিহাসেও একটি অন্যতম মাইলস্টোন বলা যেতে পারে। 1857 সালের জানুয়ারি মাসেই প্রতিষ্ঠা হল কলকাতা বিশ্ববিদ্যালয়। আর 1859 সালে প্রথমবারের মতো বিএ পরীক্ষা নেওয়া হল। মোট 10 জন ছাত্র বসলেন সেই প্রথমবারের পরীক্ষায়। আর উত্তীর্ণ হয়েছিলেন, শুনলে অবাক হবেন, মাত্র 2 জন। তার মধ্যে ছিলেন বঙ্কিমচন্দ্র এবং যদুনাথ বসু। প্রথম বাঙালি স্নাতক হিসেবে ইতিহাস গড়লেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পড়াশুনো শেষ হল। বাবার মতোই সরকারি চাকরিতে যোগ দিলেন তিনি। ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে সারা জীবন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তবে সরকারি কর্মকর্তা নয়, বরং লেখক এবং বাংলা তথা ভারতের নবজাগরণের অন্যতম মুখ হিসেবেই তিনি বেশি বিখ্যাত। এবার আসি 1862 সালের কথা। তখন তার বয়স সবেমাত্র 24। পা বাড়ালেন আরও একটি ইতিহাস তৈরির পথে। লেখা শুরু করলেন একটি পূর্ণাঙ্গ উপন্যাস। এর আগেও বাংলা ভাষায় উপন্যাস লেখা হয়েছে, তবে মানুষের মনে খুব বেশি জায়গা করতে পারেনি সেই উপন্যাস। এই উপন্যাস প্রকাশিত হওয়ার পর বাংলা কথা সাহিত্যের ধারায় এক নতুন যুগ প্রবর্তিত হল। বঙ্কিমচন্দ্রের জীবিতকালেই এই উপন্যাসের 13টি সংস্করণ প্রকাশিত হয়েছে। কুমার জগৎ সিংহ ও দুর্গেশ নন্দিনী তিলোত্তমার এই কাহিনীতে শেষ অবধি তাদের মিলন হয়েছিল ঠিকই, কিন্তু বঙ্কিমচন্দ্র তার তিলোত্তমার বিচ্ছেদ মেনে নিতে পারেননি বহুদিন। হ্যাঁ, ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হলেও তার প্রথম স্ত্রী মোহিনীর ছায়া অনেকেই দেখতে পান তিলোত্তমার চরিত্রে। বঙ্কিমচন্দ্রের এই বালক বয়সের প্রেম ভেঙে গিয়েছিল মোহিনীর মৃত্যুতে। তবে তার জীবনকে পরিপূর্ণতা দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী রাজলক্ষ্মী। প্রথম ভালোবাসা ভুলে তাঁর দিকে বঙ্কিমচন্দ্রের মন যেতে সময় লেগেছিল ঠিকই, তবে যখন মন গেছে তখন ভালোবাসায় তৈরি হয়েছে নির্ভরতা। তিনি নিজেই বলেছেন, চাকরি আমার জীবনে অভিশাপ, আর স্ত্রী আমার জীবনের কল্যাণ স্বরূপ। অনেকেই বলেন, বিষবৃক্ষ উপন্যাসের সূর্যমুখী যেন রাজলক্ষ্মী। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস ইংরাজি ভাষায় লেখা রাজমোহনস ওয়াইফ 1864 সালে একটি সংবাদপত্রে নিয়মিত প্রকাশিত হতো। তার পরের বছরেই প্রকাশ পায় দুর্গেশ নন্দিনী। আর যে কথা আগেই বলেছিলাম, সালটা 1866, বাংলা সাহিত্য পায় আরও একটি কালোজয়ী উপন্যাস, কপালকুণ্ডলা। এই কাব্যিক উপন্যাসটি আপনাদের আগেই জানিয়েছি মেদিনীপুর জেলার নেগুয়া মহকুমায় অর্থাৎ বর্তমানে কাঁথি মহকুমায় অবস্থানকালে তার নিজের কিছু অভিজ্ঞতার ভিত্তিতে রচনা করেন বঙ্কিমচন্দ্র। সমালোচক মহলে উচ্চ প্রশংসা পায় নবকুমারের এই কাহিনী। সেই বিখ্যাত লাইন, পথিক তুমি কি পথ হারাইয়াছ? না, পথ হারায়নি, বরং বাংলা সাহিত্য নতুন পথ পেয়েছিল এই সৃষ্টির মাধ্যমে। সেই পথ ধরে ধীরে ধীরে তার হাত ধরে এলো আরও কিছু উপন্যাস, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, চন্দ্রশেখর, রাধারানী, যুগলাঙ্গুরীয়, রজনী,
কৃষ্ণকান্তের ওয়েল, রাজসিংহ, দেবী চৌধুরানী, আনন্দমঠ প্রভৃতি। এর মধ্যে বেশিরভাগই ঐতিহাসিক পটভূমিতে লেখা। 1884-তে প্রকাশিত আনন্দমঠেই আমরা পেয়েছি বন্দে মাতরম গানটি। আর যুগলাঙ্গরীও তিনি লিখেছেন ঐতিহাসিক বন্দর তাম্রলিপ্তের পটভূমিতে। তার সর্বশেষ উপন্যাস হল সীতারা। শুধু উপন্যাস নয়, তার সৃষ্টির তালিকায় রয়েছে বেশ কিছু প্রবন্ধ, যেমন লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর সহ আরও বেশ কিছু লেখা। তবে এখানেই শেষ নয়। তার প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস। আর তার লেখা কবিতা বললেও আসতে পারে বৃষ্টি, আদর, সাবিত্রী, আকাঙ্ক্ষা, মেঘ, রাজার ওপর রাজা, এরকম বেশ কিছু কবিতার নাম। রয়েছে বেশ কিছু গানও। অনেকেই বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মানেই অলঙ্কার বহুল ভাষার ব্যবহার। তবে এটা বলাই যায়, এত অলঙ্কারের উপস্থিতিতেও এত আবেগময় এবং প্রাঞ্জল লেখা বোধহয় তিনিই পারেন সৃষ্টি করতে। তার সঙ্গে বর্ণনা, সংলাপ আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে কাহিনীকে আরও আকর্ষণীয় করে তুলতেন তিনি। আর দেশপ্রেম বিষয়টা তার লেখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তার লেখায় ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপট বারবার ফুটে উঠেছে। তিনি নারী চরিত্রগুলিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং তাদের জীবনের নানা দিক ফুটিয়ে তুলেছেন তার লেখায়। নারীর অধিকার ও সামাজিক সমস্যা নিয়ে লিখেছেন একাধিকবার। ফলে তৎকালীন সমাজে বিতর্ক তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু আমরা পেয়েছিলাম আমাদের সাহিত্য সম্রাটকে। শেষ জীবনে কলকাতা মেডিকেল কলেজের সামনে প্রতাপ চাটুর্যের গলিতে নিজের বাড়িতে কাটিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেখানেই 1894-এর 8ই এপ্রিল পরলোক গমন করেন তিনি। বঙ্কিমচন্দ্রের জীবন অতটা দীর্ঘ না হলেও স্বল্প সময়ে তার সাহিত্য সাধনা সত্যি বিস্ময়কর। উপন্যাসগুলোর নাটকীয়তা ও রোমান্টিক ভাব সফলতার একটি অন্যতম কারণ। ঐতিহাসিক উপন্যাসের আঙিনায় দাঁড়িয়েও বাঙালির রোম্যান্টিক মনকে প্রথম মুক্তি দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র। পাশাপাশি পরিচিত ছিলেন গীতার ব্যাখ্যাদাতা ও হিন্দু পুনর্জাগরণের দার্শনিক রূপেও। বঙ্কিমচন্দ্র কেবলমাত্র সাহিত্যিক বা লেখক নন, তিনি যুগস্রষ্টা। ভাবলে কি অবাক লাগে বলুন? মাতৃভূমি, জন্মভূমি, স্বরাজ, মন্ত্র, এরকম কত শব্দ আমরা জীবনে পেতামই না যদি না বঙ্কিমচন্দ্র থাকতেন। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? এরকম কত জীবন দর্শন অজানা রয়ে যেত যদি বঙ্কিমচন্দ্র না থাকতেন। বাঙালির গর্ব, বাঙালির প্রিয় সাহিত্য সম্রাটকে জানাই আমাদের প্রণাম। বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্ত থেকে কৃষ্ণকান্ত, গোবিন্দলাল থেকে প্রফুল্ল কিংবা নবকুমার, সাহিত্য জগতের এই কালোজয়ী চরিত্রগুলি যতদিন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে, ততদিন বঙ্কিমচন্দ্র বা কমলাকান্ত বেঁচে থাকবেন আমাদের যাপনে এবং মননে। আসুন তাকে আরও একবার শ্রদ্ধাবনত চিত্তে আমরা স্মরণ করি। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।